এটা না ছিল গত ক্লাসের প্রবলেমটা? জি স্যার, এটাই ছিল স্যার। এখানে সমাধানটা অলরেডি দেয়া আছে, তারপরে এখন স্যার প্রবলেমটা চেঞ্জটা আমার হচ্ছে স্যার, আপনাকে আমি বলি x23 যেটা স্যার 50 আসছে $3। জি স্যার, এখানে স্যার আমার হচ্ছে 100 আসতেছে স্যার। এখানে যদি 100 আসে তাহলে এদিকে কোথায় কত আসতেছে? স্যার এখানে 100 হলে স্যার এইটার মানে x21 যেটা এখানে আমার কোনো ভ্যালু আসতেছে না, জিরো মানে নাই। তাহলে এখানে আর বাকি এই 50 কোন জায়গায় আসতেছে? এখানে স্যার 50 আসতেছে স্যার x31 এ স্যার। এই 50টা স্যার x31 আসতেছে আমার 21 যেটা, হ্যাঁ 21 এ নাই, জিরো। ওকে, তাহলে আমি প্রবলেমটা দেখাচ্ছি। আমরা যদি ইয়ে মেথড ইউজ করি, এখানে কোন মেথড ইউজ করছে? স্যার ভগলস মেথড, নর্থ ওয়েস্ট কর্নার মেথড ইউজ করা হয়। এটা নর্থ ওয়েস্ট কর্নার মেথড ইউজ করছে। স্যার আমাদের তো বগলস মেথডটা করে করতে বলছিলেন ওই দিন স্যার। ওয়েট করা, হ্যাঁ বগলস মেথড ইউজ করে করা যাবে, এটা নর্থ ওয়েস্ট কর্নার মেথড ইউজ করছে এটা। আচ্ছা স্যার, এখানে সলিউশনটা তো নর্থ ওয়েস্ট দেওয়া। হুম। জি স্যার, আমাদের ক্লাসে হচ্ছে বগলস মেথডটাই দেখাই মানে করতে বলছিলেন, এবং আচ্ছা আপনি সলিউশনটাও ওইভাবে দিয়েছিলেন বগলস মেথড অনুসারে, পেনাল্টি দিয়ে আর কি স্যার। এটা নর্থ ওয়েস্ট কর্নার মেথড। জি স্যার, তাহলে জি স্যার, তাহলে তো ডিফারেন্স আসবে। ঠিক আছে, আচ্ছা আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব। আমি ক্লাস শেষ হলে এটার পিডিএফটা এবং স্লাইডটা তোমাদের গুগল ইয়াতে দিয়ে দেবো, গুগল ক্লাসরুমে দিয়ে দেবো। ওকে, তাহলে আমাদের আজকে যে টপিকটা, এই টপিকটা একটু থিওরিটিক্যাল এবং এখানে কিছু ম্যাথমেটিক্স আছে, দুইটার একটা কম্বিনেশন। আজকে যে টপিকটা আমরা পড়বো এটার নাম হচ্ছে ওয়ার্ক স্টাডি, এন্ড এটার মধ্যে দুইটা পার্ট আমাদের থাকবে, একটা হচ্ছে টাইম এন্ড মোশন স্টাডি। ঠিক আছে, টাইম এন্ড মোশন স্টাডি। তো কারো কি জানা আছে ওয়ার্ক স্টাডি মানে কি? কেউ বলতে পারবো ওয়ার্ক স্টাডি বলতে আসলে কি বোঝায়? হ্যালো। জি স্যার। আমার কথা শোনা যাচ্ছে নাকি? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওয়ার্ক স্টাডি মানে কি? প্রোডাকশনের সাথে মানে যত কিছু আছে আর কি, টার্মস গুলো স্যার জবের প্রোডাক্টিভিটি যেটা আর কি, ওটা কাজের। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে নাকি ভেঙে ভেঙে যাচ্ছে? স্যার বোঝা যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে স্যার। টপিকসটা হচ্ছে একসাথে কভার করব সিলেবাসের। আমি যদি সিলেবাসটা একটু যাই, আমি জাস্ট তোমাদের ইয়েটা একটু দেখাই। এখানে এই যে লেকচার নাম্বার 40 থেকে 42 মেথড অ্যানালাইসিস এন্ড ওয়ার্ক মেজারমেন্ট, এই টপিকসটা, এন্ড 47 48 প্রোডাক্টিভিটি অ্যানালাইসিস এন্ড ইমপ্রুভমেন্ট, এই দুটো টপিকস একসাথে কভার হবে এটার মাধ্যমে। ঠিক আছে, এই দুটো টপিকস একসাথে কভার হবে। তো আমরা দেখব যে প্রথমে আমাদের প্রোডাক্টিভিটিটা আমরা দেখব আর কি, তারপর হচ্ছে অন্যগুলা। তাহলে এখন আসি আমাদের এই টপিকসে, আমাদের টোটাল কন্টেন্ট গুলো কি কি। আমাদের টোটাল কন্টেন্ট গুলো হচ্ছে প্রোডাক্টিভিটি ফার্স্ট, যেটা ওই যে এখানে দেখালাম, যেটা সিলেবাসের প্রথমে হচ্ছে আমরা দেখবো হচ্ছে প্রোডাক্টিভিটি, তারপর হচ্ছে ওয়ার্ক স্টাডি। ওয়ার্ক স্টাডির মধ্যে আরো কয়েকটা পার্ট থাকে, যেটা আমরা বলি হচ্ছে মেথড স্টাডি, মোশন স্টাডি এন্ড হচ্ছে ওয়ার্ক মেজারমেন্ট, এন্ড লাস্ট হচ্ছে টাইম স্টাডি। এই প্রত্যেকটা
কম্পোনেন্টটি খুব ইম্পর্টেন্ট একটা ইন্ডাস্ট্রির আর্গোনমিক ডিজাইনের জন্য, ঠিক আছে, আর্গোনমিক ডিজাইনের জন্য। সর্বপ্রথম আমরা যদি আসি এই স্টাডিটার মূল উদ্দেশ্যটা কি, ওয়ার্ক স্টাডিটার মূল উদ্দেশ্যটা কি? ওয়ার্ক স্টাডিটার মূল উদ্দেশ্য হলো আমাদের একটা অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটি বাড়ানো, ঠিক আছে, প্রোডাক্টিভিটি বাড়ানো। কারণ হচ্ছে প্রোডাক্টিভিটিটা হচ্ছে আমাদের ইকোনমিক প্রোগ্রেস, একটা কান্ট্রির একটা ইকোনমিক প্রোগ্রেসের অথবা ইন্ডাস্ট্রিয়াল যে প্রোগ্রেস আছে, ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রেসের মূল ভিত্তিটা হলো প্রোডাক্টিভিটি। ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রেসের মূল ভিত্তিটা হলো কি? প্রোডাক্টিভিটি। হাই প্রোডাক্টিভিটি বলতে আসলে কি বোঝায়? হাই প্রোডাক্টিভিটি বলতে আমরা বুঝি যে ওয়ার্কটা, যে কাজটা আমাদের করতেছি আমরা, এই কাজটা আমরা শর্টেস্ট পসিবল টাইমে আমরা কমপ্লিট করব এবং কাজটার মধ্যে মিনিমাম কস্ট থাকবে এবং মিনিমাম ওয়েস্টেজ থাকবে, ঠিক আছে। লিস্ট এই জন্য এখানে বলছে হাই প্রোডাক্টিভিটি রেফার্স টু ডুইং দ্য ওয়ার্ক ইন এ শর্টেস্ট পসিবল টাইম, শর্টেস্ট পসিবল টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করা এবং উইথ লিস্ট এক্সপেন্ডিচার, আমাদের যে খরচটা, টোটাল যে খরচটা, এই খরচটা মিনিমাম করা এন্ড উইথ মিনিমাম ওয়েস্টেজ অফ রিসোর্সেস, রিসোর্স যেগুলো আছে এই রিসোর্স গুলার ওয়েস্টেজটা যাতে মিনিমাম হয়, বুঝা গেছে? এইটা হলো আমাদের হাই প্রোডাক্টিভিটি হলো আমাদের যে জিনিসটা। এখন আমরা যদি ওয়ার্ক স্টাডি বলতে আসলে বুঝি ওয়ার্ক স্টাডি মানে কি? ওয়ার্ক স্টাডি হলো, ওয়ার্ক স্টাডি ইজ দ্য বেসিস ফর ওয়ার্ক সিস্টেম ডিজাইন। একটা কাজের সিস্টেম ডিজাইনটা কিরকম হবে এটা আমরা ওয়ার্ক স্টাডির মাধ্যমে অ্যানালাইসিস করি এবং এইটা অ্যানালাইসিস করে আমাদের যে জিনিসটা আইডেন্টিফাই আমরা করি সেটা হলো মোস্ট ইফেক্টিভ মিনস অফ অ্যাচিভিং নেসেসারি ফাংশন। এই যে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য যে অ্যাকশনগুলো আমাদের নিতে হবে, যে অ্যাকশনগুলোকে আমাদের নিতে হবে, ওই অ্যাকশনগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং ওই অ্যাকশনগুলো থেকে মোস্ট ইফেক্টিভ অ্যাকশন যেগুলো হবে এগুলো আমাদেরকে আমরা খুঁজে বের করতে পারবো। এই ওয়ার্ক স্টাডিটার আরো উদ্দেশ্য হলো যে এটা কি করে ইমপ্রুভ দ্য এক্সিস্টিং এন্ড প্রপোজড ওয়ে অফ ডুইং ওয়ার্ক। ফর এক্সাম্পল, একটা কাজ আমরা দুটো ওয়েতে করতে পারি, ঠিক আছে, দুই তিনটা ওয়েতে আমরা একটা কাজ কমপ্লিট করতে পারি এবং মনে করি যে কাজটা এক্স মেথডে আমরা করতেছি, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের এক্সিস্টিং মেথড। কাজটা কি করতেছি আমরা? এক্স মেথডে অলরেডি করতেছি, এটা হচ্ছে এক্সিস্টিং মেথড। বাট আমরা স্টাডি করে দেখতেছি যে কাজটা আরো অন্যান্য মেথডে করা যায়। তাহলে এখন আমরা ডিসাইড করতে হবে যে কোন কাজটায় আমাদের প্রোডাক্টিভিটিটা বাড়তেছে। সো এই যে ডিসিশনটা আমরা এখান থেকে ওয়ার্ক স্টাডি থেকে নিতে পারি। আর ওয়ার্ক স্টাডির মূলত দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে মেথড স্টাডি আর একটা হচ্ছে ওয়ার্ক মেজারমেন্ট, ঠিক আছে। সো ওয়ার্ক স্টাডির আমরা দুইটা পার্ট পাই, একটা হচ্ছে মেথড স্টাডি আর একটা হচ্ছে ওয়ার্ক মেজারমেন্ট। এতটুকু বুঝা গেছে তো নাকি? হ্যাঁ জি স্যার। জি স্যার। এখন আসো মেথড স্টাডি বলতে আসলে কি বোঝায়। মেথড স্টাডি হলো সিস্টেমেটিক রেকর্ডিং। এটা হচ্ছে কি? সিস্টেমেটিক রেকর্ডিং and critical examination of existing and proposed way of doing work। তার মানে হলো আমাদের যে কাজগুলো আমরা করতেছি, সে এক্স ওয়ার্ক আমরা করতেছি, মনে করো যে এক্স একটা কাজ আছে এবং আমরা কাজটা মনে করো যে এ মেথড আমরা অ্যাপ্লাই করতেছি, হ্যাঁ, এই মেথড অ্যাপ্লাই করতেছি। এখন আরেকটা কাজ, একই কাজটা আমরা বি মেথডে করতে পারি, একই কাজটা কি করতে পারি আমরা বি মেথডেও করতে পারি।
এখন আমরা এ মেথড এবং বি মেথডের কিছু প্যারামিটার আমরা রেকর্ড করব। এগুলো কি করব? রেকর্ড করব। প্যারামিটার গুলো কি হতে পারে? এটা এসে एग्जांपल হতে পারে, টাইম হতে পারে, তারপর হচ্ছে কস্ট হতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড প্যারামিটার থাকবে। এই যে প্যারামিটার গুলো আমরা কি করব? রেকর্ড করব। তার মানে হচ্ছে ওয়ার্ক স্টাডিটা হলো আমরা এখানে এই প্যারামিটার গুলো মেথড স্টাডি হলো কি সিস্টেমেটিক রেকর্ডিং এন্ড ক্রিটিক্যাল এক্সামিনেশন অফ এক্সিস্টিং এন্ড প্রপোজড ওয়ে অফ ডুইং ওয়ার্ক। এই একটা কাজ যত উপায়ে করা যায় সবগুলো উপায়ের কে আমরা রেকর্ড করব এবং ক্রিটিক্যালি এগুলোকে অ্যানালাইসিস করব। ক্রিটিক্যাল এক্সামিনেশন মানে হলো ক্রিটিক্যালি কি করা, এটাকে অ্যানালাইসিস করা। এন্ড as a means of developing and applying easier and more effective methods and reducing cost. কেন করব? কারণ উদ্দেশ্য হলো যাতে আমরা একটা ইজিয়ার মেথড ডেভেলপ করতে পারি এবং সাথে সাথে আমাদের কস্টটা যাতে রিডিউস হয়, কস্টটা যাতে কি রিডিউস হয়। সো এই বিষয়টা হচ্ছে আমাদের ওয়ার্ক স্টাডি। বুঝা গেছে? ওয়ার্ক স্টাডি বলতে আসলে কি বোঝাচ্ছে? তারপরে আসো ওয়ার্ক মেজারমেন্ট। ওয়ার্ক মেজারমেন্ট হলো work measurement is the application or techniques designed to establish the time for a qualified worker to carry out a specified job. Work measurement মানে হলো একজন কোয়ালিফাইড ওয়ার্কার, স্কিলড লেবার একটা কাজ করতে, একটা স্পেসিফাইড কাজ করতে কতক্ষণ সময় লাগে এই জিনিসটা আইডেন্টিফাই করা। এটা কিন্তু স্ট্যান্ডার্ড সেট করা থাকে যে একটা মেশিনে, মনে করি একটা মেশিনে আমরা অনেক ধরনের জব করে থাকি। এই জবটা ওয়ার্কার এ একটা টাইম লাগবে, ওয়ার্কার বি আরেকটা টাইম লাগতে পারে, ওয়ার্কার সি আরেকটা টাইম লাগতে পারে। কিন্তু এই মেশিনটাতে এই একটা পার্টিকুলার জব কমপ্লিট করার জন্য আমাদের একটা স্ট্যান্ডার্ড টাইম মেজার করা থাকে। ওই টাইমটা মেজার করার পদ্ধতিটাই হলো কি ওয়ার্ক মেজারমেন্ট, যে এই কাজটা একজন স্কিল লেবার করতে কতটুকু সময় লাগবে এটা আইডেন্টিফাই করা। সো আমাদের এই দুইটা স্টাডির মূল উদ্দেশ্যটা হলো আসলে প্রোডাক্টিভিটি বাড়ানো, টাইম কমাবে এবং আমাদের কস্টটা কমাবে। ঠিক আছে, এবং একটা ইফেক্টিভ মেথড আইডেন্টিফাই করবে। সো আমরা বুঝলাম যে ওয়ার্ক স্টাডি কি, মেথড স্টাডি কি। এখন আসলে প্রোডাক্টিভিটি বলতে কি বোঝায়? কারো জানা আছে কিনা প্রোডাক্টিভিটি মানে কি? স্যার ইনপুটের থেকে যদি আউটপুট স্যার বেশি হয় স্যার এটা প্রোডাক্টিভিটি। ঠিক আছে, দ্যাট মিন্স হচ্ছে আমরা যে জিনিসটা প্রডিউস করতেছি সেটা চাইতে যে রিসোর্স গুলো ইউজ করতেছি সেটা যদি বেশি হয়, হ্যাঁ সেটাই। তাহলে আমরা যদি ম্যাথমেটিক্যাল ডেফিনেশন বলি প্রোডাক্টিভিটি মানে হলো অ্যারিথমেটিক রেশিও অফ amount produced, that means output, to the amount of resource, মানে that means সাপ্লাই কতটুকু, ইনপুট কতটুকু দিচ্ছি সেটা। তাহলে প্রোডাক্টিভিটির ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি ইকুয়ালস টু আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আর এই প্রোডাক্টিভিটি বলতে বোঝা হচ্ছে একটা আসলে প্রোডাকশন সিস্টেমের এফিশিয়েন্সিটা বোঝায়। এখানে দেখো প্রোডাক্টিভিটি মানে হলো একটা প্রোডাকশন সিস্টেমের কি এফিশিয়েন্সি বোঝাচ্ছে। তাহলে এটা আসলে কি একটা ইন্ডিকেটর, এটা আসলে কি হিসেবে কাজ করতেছে? একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করতেছে। ইট ইজ অ্যান ইন্ডিকেটর হাউ ওয়েল দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশনের ফ্যাক্টর গুলো, অনেকগুলো ফ্যাক্টর থাকে, যেমন হচ্ছে ল্যান্ড থাকতে পারে একটা, তারপর হচ্ছে ক্যাপিটাল থাকতে পারে। কোন ফ্যাক্টরটা কতটুকু কাজ করতেছে, মানে এখানে এনার্জি কনজাম্পশন যে হচ্ছে, এনার্জি কনজাম্পশনটা কতটুকু প্রোডাক্টিভিটি কতটুকু, ঠিক আছে। আমার লেবার ওয়ার্ক যেটা আছে, লেবার ফোর্স যেটা আছে ওইটা কতটুকু প্রোডাক্টিভ, ঠিক আছে। তাহলে
এই জিনিসগুলো আমরা একটা ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করি। তাহলে প্রোডাক্টিভিটি আমরা ল্যান্ডের প্রোডাক্টিভিটি বের করতে পারবো, ক্যাপিটাল প্রোডাক্টিভিটি বের করতে পারবো, লেবার প্রোডাক্টিভিটি বের করতে পারবো, এনার্জি প্রোডাক্টিভিটি বের করতে পারবো। সহজ প্রোডাক্টিভিটি মানে হলো আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। দ্যাট মিন্স আমি যেই আউটপুটটা পাচ্ছি সেটা পাওয়ার জন্য আমার কতটুকু রিসোর্স ইউজ করতে হচ্ছে। এখানে একটা ডেফিনেশন আমরা জানি, ইপিএ ইউরোপিয়ান প্রোডাক্টিভিটি এজেন্সি, ইপিএ, তারা প্রোডাক্টিভিটির একটা ডেফিনেশন সেট করছে। প্রোডাক্টিভিটির একটা ডেফিনেশন সেট করছে। তারা বলতেছে প্রোডাক্টিভিটি is an attitude of mind. It is the mentality of progress, of the constant improvements of that which exists. It is the certainty of being able to do better today than yesterday and continuously. That means তুমি মনে করো যে আজকে তোমার প্রোডাক্টিভিটি ইন্ডাস্ট্রি প্রোডাক্টিভিটি একটা সার্টেন পার্সেন্টেজে আছে, তুমি কি ওই সার্টেন পার্সেন্টেজে হ্যাপি কিনা? আমরা অবশ্যই চাই কি আরো কি ইমপ্রুভমেন্ট। তাহলে প্রোডাক্টিভিটিটা আসলে কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ইমপ্রুভমেন্টটা কি কন্টিনিউয়াস প্রসেস। আমরা নতুন নতুন প্রযুক্তি আসবে, নতুন নতুন প্রযুক্তি এটাকে মধ্যে কি করে অ্যাডাপ্ট করবে এবং অ্যাডাপ্ট করে এটার ইকোনমিক গ্রোথ, তারপর হচ্ছে মানুষের সোশ্যাল লাইফ। মনে করো যে এই যে মোবাইল ফোন, আজ থেকে 10 বছর আগে মোবাইল ফোন কিরকম ছিল, আস্তে আস্তে এটা কি হয়েছে, এই যে কন্টিনিউয়াস চেঞ্জের কারণে এটা গতকালকে একরকম ছিল, আজকে আরেক রকম হবে এবং আগামীকালকে আরেক রকম হবে। এই যে কন্টিনিউয়াস একটা চেঞ্জ, এইটাও কিন্তু একটা প্রোডাক্টিভিটির অংশ। দ্যাট মিন্স আমাদের কন্টিনিউয়াস চেঞ্জটা থাকতে হবে এবং এই চেঞ্জটা আমাদের অ্যাডাপ্ট করে নিতে হবে। যারা চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করতে পারবে তারাই কিন্তু টিকে থাকবে। এই যে আমরা জানি মোবাইলের ফোনের কথায় যেতে বলি, নোকিয়া ফোন একসময় কত জনপ্রিয় ছিল, আজ এখন নোকিয়া ফোনের সেই বাজার নাই, কোনো কিছুই নেই। কারণ কি সময়ের সাথে সাথে তারা কি করতে পারে নাই, এই মানুষের ডিমান্ড এবং সবকিছু কনসিডার করে তারা কি করতে পারে নাই, এই অ্যাডাপশনটা করতে পারে। দ্যাট মিন্স তার টেকনোলজির সাথে অ্যাডাপ্টটা করতে পারে, মেথডের সাথে অ্যাডাপ্ট করতে পারে। সো এই যে প্রোডাক্টিভিটির একটা ওভারঅল একটা সিনারিও এখানে আমরা দেখতেছি যে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস একটা প্রোগ্রেসে থাকতে হবে। যে আমি আজকে একটা পাইলাম, কালকে আরো চেষ্টা করতে হবে তারা বেটার করা, পরশু আরো বেটার করা, এইভাবে আমাদেরকে আগাইতে হবে। ঠিক আছে, এখন আসো প্রোডাক্টিভিটি কোন কোন বিষয়গুলো দ্বারা ইনফ্লুয়েন্সড হয়। হ্যাঁ, প্রোডাক্টিভিটি কোন কোন ফ্যাক্টর গুলো দ্বারা ইনফ্লুয়েন্সড হয়। এখানে আমরা দুই ধরনের ফ্যাক্টর আমরা পাই। একটা হচ্ছে কন্ট্রোলেবল, যে ফ্যাক্টরগুলো মানুষ দ্বারা নিয়ন্ত্রিত, আর আনকন্ট্রোলেবল, যে ফ্যাক্টরগুলোতে মানুষের কোনো হাত থাকে না। যে জিনিসগুলোতে মানুষের কোনো হাত থাকে না, এগুলো হচ্ছে আনকন্ট্রোলেবল। তাহলে কন্ট্রোলেবল ফ্যাক্টরগুলো কি কি হতে পারে? কন্ট্রোলেবল ফ্যাক্টরস গুলো কি হতে পারে? এখানে যে দুটো দেখা যাচ্ছে এর বাইরে কিছু আছে? কে বলতে পারবা? এই যে এখানে দুইটা দেখা যাচ্ছে, প্রোডাক্ট ফ্যাক্টর আর একটা হচ্ছে প্লান্ট এন্ড ইকুইপমেন্ট, এর বাইরে কিছু আছে কিনা কারো কি মনে হয়? হ্যাঁ, এর বাইরে কি আছে? স্যার কস্ট আসতে পারে স্যার। হ্যাঁ স্যার এক্সপার্টিস স্যার, মানে স্কিলড ওয়ার্কার। স্যার ওয়ার্কিং আওয়ারটা, কি বলছো? ওয়ার্কিং আওয়ার স্যার, কতক্ষণ কাজ করবে ওইটা? স্কিলড ওয়ার্কার, স্কিল ওয়ার্কার, দ্যাট মিন্স হিউম্যান রিসোর্স আমাদের। জি স্যার, এইচআর, হিউম্যান রিসোর্স। এই জিনিসগুলো আমরা কন্ট্রোল করতে পারি। তো এখানে আসলে এই যে ফ্যাক্টরগুলো, কন্ট্রোলেবল ফ্যাক্টর কিন্তু ভ্যারিয়েবল। কন্ট্রোলেবল ফ্যাক্টরগুলো কি? এটা ভ্যারিয়েবল। তুমি চাইলে টাইম টু টাইম এই জিনিসগুলা নতুন নতুন জিনিস আসবে, অ্যাডাপ্ট করে নিতে হবে আমাদের। কিন্তু আনকন্ট্রোলেবল ফ্যাক্টর যেগুলো, এগুলো কিন্তু বলতে গেলে প্রায় ফিক্সড। মনে করো একটা দেশে খুব রিসেশন চলতেছে, দুর্ভিক্ষ চলতেছে, অথবা কোনো কারণে বন্যা, তারপর হচ্ছে যে ক্লাইমেট যে ফ্যাক্টর গুলো আছে, অথবা পলিটিক্যাল আনরেস্ট। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু হিউম্যানের
কন্ট্রোল করতে পারে না। এই জিনিসগুলো প্যারামিটার গুলো কি ফিক্সড, কিছু কিছু প্যারামিটার গুলো কি ফিক্সড, বাট কন্ট্রোলেবল যে প্যারামিটার গুলো এগুলো আমরা চাইলে কি করতে পারি, আমরা ভ্যারিয়েবল আমরা নিজেরা এগুলোকে ম্যানেজ করতে পারি, নিজেরা কি করতে পারি, ম্যানেজ করতে পারি। সো আমরা যদি কন্ট্রোলেবল ফ্যাক্টর গুলো দেখি, একটা হচ্ছে প্রোডাক্ট ফ্যাক্টর, দ্যাট হচ্ছে প্রোডাকশন আমি কতটুকু করতে চাই এবং প্রোডাক্টিভিটি আমি কতটুকু করতে চাই, এটা কিন্তু আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি, নিজেরা কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। তারপর হচ্ছে প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, যে ইকুইপমেন্ট গুলো আমি ব্যবহার করতেছি প্ল্যান্টে, যে লেআউটটা আমি ব্যবহার করতেছি, এই প্ল্যান্টের ইকুইপমেন্ট গুলো সবগুলো ইকুইপমেন্ট প্রপার ইউটিলাইজেশন, প্রপার ইউজ, প্রপার ইনভেস্টমেন্ট সবকিছু যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টিভিটিটা বাড়বে। ঠিক আছে, আবার যদি কোনো কিছু আমরা না করি, মেইনটেনেন্স না করি, তারপর হচ্ছে ইকুইপমেন্ট গুলা যতটুকু ব্যবহার করার কথা, যে ক্যাপাসিটিতে ব্যবহার করা যায় ওই ক্যাপাসিটি পর্যন্ত আমরা না যেতে পারি, তাহলে আমাদের প্রোডাক্টিভিটিটা আলটিমেটলি কমে যাবে। তারপরে দেখো এই যে এখানে ফ্যাক্টরস এফেক্টিং প্রোডাক্টিভিটি, কন্ট্রোলেবল ফ্যাক্টরস, আনকন্ট্রোলেবল ফ্যাক্টরস। এরপর হচ্ছে টেকনোলজি, নতুন নতুন টেকনোলজি আসবে, আমাদের টেকনোলজির সাথে অবশ্যই অ্যাডাপ্ট করে নিতে হবে। টেকনোলজি আমাদের the various aspect of technology factors to be considered, যেগুলো হচ্ছে সাইজ এন্ড ক্যাপাসিটি অফ দ্য প্ল্যান্ট। দেখবা সবকিছুর সাইজ কিন্তু আস্তে আস্তে আমরা দেখতেছি মেশিনের সাইজ দিন দিন আস্তে আস্তে কি হইতেছে, ছোট হইতেছে, সবকিছু কি হইতেছে, ছোট হইতেছে। তারপর হচ্ছে টাইমলি সাপ্লাই এন্ড কোয়ালিটি অফ ইনপুটস, এই যে রিসোর্সটা আমাদের দরকার কাজ করার জন্য, এই রিসোর্সটা আমাদের টাইমলি যাতে সাপ্লাই থাকে এরকম টেকনোলজি আমাদের ব্যবহার করতে হবে। তো সহজ কথা হচ্ছে টেকনোলজি আমাদেরকে অ্যাডাপ্ট করে নিতে হবে এবং প্রতিনিয়ত টেকনোলজি ইমপ্রুভ করতে হবে। যে প্রোডাক্টিভিটি যদি আমাদের কি করতে হয়, বাড়াতে চাই, প্রোডাক্টিভিটি আমরা কি বাড়াতে চাই, বুঝা গেছে? এরপর হচ্ছে ম্যাটেরিয়াল এন্ড এনার্জি, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ম্যাটেরিয়াল কস্ট এবং এনার্জি কস্ট যত কমানো যায়, যত কি করা যায়, কমানো যায়, এই জিনিসগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ম্যাটেরিয়ালস এবং আমাদের এনার্জি যেটা আছে অ্যাসোসিয়েটেড এনার্জি কস্ট, এটা যত বেশি কমানো যায় তত তোমার প্রোডাক্টিভিটি বাড়বে, কোম্পানির প্রফিট বাড়বে, কস্ট কমতে থাকবে। যেমন হচ্ছে সিলেকশন অফ কোয়ালিটি ম্যাটেরিয়ালস এন্ড রাইট ম্যাটেরিয়ালস, সঠিক ম্যাটেরিয়াল সিলেক্ট করা এবং কোয়ালিটিফুল ম্যাটেরিয়াল সিলেক্ট করা। কন্ট্রোল অফ ওয়েস্ট এন্ড স্ক্র্যাপ, ওয়েস্ট যেটা আছে এটা যত মিনিমাম করা যায়, ওয়েস্ট ম্যাটেরিয়াল যত বেশি কি করা যায়, মিনিমাম করা যায়। ঠিক আছে, এরপর আসো হিউম্যান ফ্যাক্টরস, ওই যে একজন বললো হিউম্যান স্কিল বাড়ানো, এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে হিউম্যান ফ্যাক্টর গুলো আমাদেরকে বাড়াইতে হবে। দ্যাট মিন্স হচ্ছে হিউম্যান ট্রেনিং দিতে হবে, তাদেরকে সোশ্যাল, তাদেরকে এডুকেট করতে হবে। ঠিক আছে, তাদের হচ্ছে এক্সপেরিমেন্ট করাইতে হবে তাদেরকে দিয়ে, হ্যাঁ, মোটিভেট করতে হবে। সো এই জিনিসগুলো হচ্ছে হিউম্যান ফ্যাক্টর। এরপর হচ্ছে ওয়ার্ক মেথডস, একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ক মেথড আমাদেরকে ফলো করতে হবে, যে স্ট্যান্ডার্ড ওয়ার্ক মেথড হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি বাড়াবে। সো আমাদের একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ক মেথড থাকতে হবে, যে কোনো ইন্ডাস্ট্রিতে একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ক মেথড থাকে, যে কোন পদ্ধতিতে কাজগুলো হবে। ঠিক আছে, এন্ড লাস্ট যেটা সেটা হচ্ছে ম্যানেজমেন্ট স্টাইল, ভেরি ইম্পর্টেন্ট। ম্যানেজমেন্ট স্টাইলটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা আগামী বছর ফোর্থ ইয়ার যখন উঠবা, 4-2 তে যখন উঠবা তখন ম্যানেজমেন্ট যখন পড়বা তখন ওইখানে দেখবা যে ম্যানেজমেন্টের অনেক ধরনের স্টাইল থাকে। একটা ফ্লেক্সিবল এন্ড ডাইনামিক ম্যানেজমেন্ট যদি সিস্টেম থাকে তাহলে একটা কোম্পানি অনেক দ্রুত ফ্লোরিশ করে, অনেক দ্রুত বাড়তে থাকে। আবার ম্যানেজমেন্টের যদি কোনো ঝামেলা থাকে তাহলে কিন্তু কোম্পানিটা ডাউনফল করতে বেশি সময় লাগবে। ঠিক আছে, এরপর আসো এগুলো হচ্ছে কন্ট্রোলেবল ফ্যাক্টর। এর বাইরেও টাইম টু টাইম আরো কন্ট্রোলেবল ফ্যাক্টর আমরা অ্যাড করতে পারি, আরো টাইম টু টাইম আমরা কি করতে পারি, কন্ট্রোলেবল ফ্যাক্টর অ্যাড করতে পারি। এরপরে আসো আনকন্ট্রোলেবল অর এক্সটার্নাল ফ্যাক্টর, যে ফ্যাক্টর গুলা আমরা অ্যাজ এ হিউম্যান বিইং আমরা ইয়ে করতে পারি না। মনে করো ফ্যাশন, এই যে কাপড়ের ফ্যাশন যেটা, এটা কি আজকে একরকম, এর আগে আমাদের দাদারা যেরকম ছিল তাদের সময় একরকম ছিল, আবার আমাদের পরবর্তী প্রজন্ম যেরকম আসবে তাদের সময় হয়তো আরেক রকম থাকবে।
দ্যাট মিন্স হচ্ছে কি এই জিনিসগুলা সোশ্যাল চেঞ্জ এবং ইকোনমিক চেঞ্জের কারণে ঘটতেছে, কিন্তু যেটা আমাদের কিন্তু আমাদের হাতে নেই, মানুষের কি হাতে নেই। সো এই যে টাইম টু টাইম সোশ্যাল যে চেঞ্জ গুলো হচ্ছে এবং ইকোনমিক যে চেঞ্জ গুলো হচ্ছে এগুলোর সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, এগুলোর সাথে কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। সো এই যে এই চেঞ্জটা সোশ্যাল এন্ড ইকোনমিক চেঞ্জ, এই চেঞ্জটাকে আমরা বলতেছি স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট। ন্যাচারাল রিসোর্স, এটা হচ্ছে কি ন্যাচারাল রিসোর্স হচ্ছে আমাদের যে জায়গাটা আমরা ব্যবহার করতেছি ওই এরিয়ার মধ্যে ল্যান্ড যেটা আছে, আমরা যে ল্যান্ডটা ইউজ করতেছি, সে ফর এন এক্সাম্পল একটা যদি মনে করো যে পাওয়ার প্ল্যান্ট আমরা কথা চিন্তা করি, তাহলে পাওয়ার প্ল্যান্টের যে আমরা নর্মালি যদি মনে করো যে একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের কথা চিন্তা করি, তাহলে এখান থেকে যে হিটটা দরকার হবে এবং ওয়াটার রিসোর্স যেটা দরকার হবে, তারপরে হচ্ছে এটার আশেপাশে ন্যাচারাল রিসোর্স গুলো থাকতে হবে। এখন তোমার যদি এমন হয় পাওয়ার প্ল্যান্ট এক জায়গায় করছো, আমার ওয়াটার সাপ্লাই অনেক দূর থেকে আনতে হয়, আবার এই যে ওয়েস্ট যে হিটটা এটাকে যে ওয়াটারের মাধ্যমে আমি এটাকে আবার বাইরে অন্য কোথাও ফেলতেছি, যে ওইটা যদি আরো দূরে হয়, তার মানে হচ্ছে এই যে অ্যারেঞ্জমেন্ট গুলো করতে হবে আমাদের। সো দেখা যাচ্ছে ন্যাচারাল যে রিসোর্স গুলা, এই রিসোর্স গুলা ভেরি ভাইটাল পার্ট, যে অথবা র ম্যাটেরিয়ালস এর অ্যাভেলেবিলিটি, যে র ম্যাটেরিয়ালস গুলো আমরা ব্যবহার করতেছি এটার অ্যাভেলেবিলিটি। এখানে আরো কিছু ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ন্যাচারাল, যে যেমন মনে করো যে প্ল্যান্টটা আমি যে লোকেশনে করতেছি ওই লোকেশন যদি আর্থকোয়েক কন্টিনিউয়াস আর্থকোয়েক হয়, ঠিক আছে, ল্যান্ডটা যদি এরকম হয় যে ল্যান্ডটা কন্টিনিউয়াস এখানে আর্থকোয়েক হয়, তাহলে কিন্তু ওই ধরনের স্ট্রাকচার কিন্তু আমাদের ফল করবে। সো ন্যাচারাল রিসোর্সটাও ভেরি ইম্পর্টেন্ট। ম্যান পাওয়ারটা হচ্ছে ওই এরিয়ার আশেপাশে যারা আছে, মানুষ বসবাস করতেছে, তাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাসটা কেমন, তাদের এডুকেশন স্ট্যাটাসটা কেমন, এই জিনিসগুলো এগুলো কিন্তু ভাইটাল। কিন্তু এগুলো আমরা কি করতে পারি না, হিউম্যান চাইলে, যেমন আমাদের ম্যান পাওয়ার বাংলাদেশের সব জায়গায় কিন্তু মানুষের স্কিল, তারপরে হচ্ছে কি বলে পড়াশোনার প্রতি ড্রাইভনেস অথবা ইকোনমিক স্ট্যাটাস সব জায়গায় তো সেম না, এক এক জায়গায় এক এক রকম, বুঝা গেছে। তো এই জিনিসগুলা যেটা আমাদের মানুষের হাতে খুবই কম, মানুষ এগুলো চাইলে কন্ট্রোল করতে পারে না। তারপর হচ্ছে গভর্নমেন্ট এন্ড ইনফ্রাস্ট্রাকচার, এই জিনিসটা কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রোলেবল, আবার কিছু কিছু ক্ষেত্রে আনকন্ট্রোলেবল। এই কারণে বলতেছি কন্ট্রোলেবল মানে হলো কিছু গভর্নমেন্ট পলিসি যেগুলো চাইলে কিন্তু হিউম্যান মানুষ চাইলে খুব সহজেই কন্ট্রোল করতে পারে। যেমন হচ্ছে আমরা যদি আমাদের আমরা যেমন পদ্মা সেতু যে এখন করতেছি, এটা কিন্তু গভর্নমেন্টের একটা পলিসি, যে পদ্মা সেতু করার উদ্দেশ্য হলো কি আমাদের জিডিপির, আমরা বলতেছি 1% জিডিপি গ্রোথ হবে আমাদের যদি কমপ্লিট হয় পদ্মা সেতুটা। আমরা আশা করি পদ্মা সেতুটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে। তো তাহলে এই যে গভর্নমেন্টের একটা পলিসি, এটা কিন্তু আমাদের কন্ট্রোলেবল। আবার এখন যে আনকন্ট্রোলেবল যেগুলো, হঠাৎ হঠাৎ করে গভর্নমেন্টের মধ্যে যদি কোনো আনরেস্ট ক্রিয়েট হয়, যেটা কিন্তু আমরা মনে করো যে অনেক কঠিন কমপ্লেক্স ওয়েতে আমাদের কন্ট্রোল করতে হয়, সো এই জিনিসগুলো আবার আমাদের আনকন্ট্রোলেবল। সো আমরা গভর্নমেন্ট এন্ড ইনফ্রাস্ট্রাকচার এই পলিসিটাকে আমরা আনকন্ট্রোলেবল বলতে পারি, কারণ হচ্ছে কিছু কিছু বিষয় মনে করো ইন্ডাস্ট্রির হাতেই থাকবে না। মনে করো যে এই যে তারা যে ক্যাপিটাল মেশিনারি গুলা বাইরে থেকে পারচেজ করে আনবে, বাংলাদেশে তো মনে করো যে এই জিনিসগুলো কোথাও তৈরি হচ্ছে না। একটা বড় প্ল্যান্ট তৈরি করার জন্য যে মেশিন গুলো দরকার, এগুলো বাইরে থেকে সবগুলা ইম্পোর্ট করতে হয়, চায়না অথবা মনে করো যে আমেরিকা, কানাডা, ইউএসএ, এগুলো থেকে আমরা কি করি, এগুলো ইম্পোর্ট করি। তাহলে এটার জন্য সরকার যদি পলিসি, যদি স্ট্রিক্ট কিছু পলিসি নেয় যে এটার ইন্টারেস্ট রেট কতটুকু হবে, ট্যাক্স কতটুকু দিতে হবে, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু প্রোডাক্টিভিটিকে অনেকাংশেই কন্ট্রোল করে। এগুলো কিন্তু আবার ইন্ডাস্ট্রির হাতে অনেক সময় থাকে না, ঠিক আছে। তুমি যদি একজন সিঙ্গেল পার্সন হিসেবে চিন্তা করো, তাহলে কিন্তু তোমার হাতে এগুলো নাই, এগুলো গভর্নমেন্ট পলিসি, সো এগুলো আনকন্ট্রোলেবল প্যারামিটার। তাহলে আমরা এই যে ফ্যাক্টরগুলো দেখলাম, এই ফ্যাক্টরগুলোর মাধ্যমে আমরা একটা প্ল্যান্টের প্রোডাক্টিভিটিটার ইনফ্লুয়েন্স করতে পারি, বাড়াইতে পারি অথবা কমাইতে পারি। ওকে, জি স্যার। আচ্ছা, কে যেন একটা
কি প্রশ্ন করছে কিন্তু আমি কেন খুঁজে পাচ্ছি না কেন। রিজিউম শেয়ার দিব নাকি? ওকে, আচ্ছা একটু দেখি এখন কি স্লাইড কি দেখা যাচ্ছে। ওকে, তাহলে এতটুকু তো বোঝা গেছে নাকি? এখন আসো আমরা প্রোডাক্টিভিটি বলতে আসলে যেটা বললাম টোটাল আউটপুট ডিভাইডেড বাই টোটাল ইনপুট। এখন আমরা প্রোডাক্টিভিটি যে প্যারামিটার গুলো আমরা বললাম এই প্রোডাক্টিভিটি প্যারামিটার গুলো আমরা এখন বের করব, প্রোডাক্টিভিটি ক্যালকুলেশনটা আমরা করব। আমরা প্রোডাক্টিভিটির দুইটা প্যারামিটার জানি, একটা হচ্ছে টোটাল প্রোডাক্টিভিটি মেজারমেন্ট যেটাকে টিপিএম বলে, টোটাল প্রোডাক্টিভিটি মেজারমেন্ট, আর একটা হচ্ছে পার্শিয়াল প্রোডাক্টিভিটি মেজারমেন্ট। একটা হচ্ছে পুরো কোম্পানির যা যা রিসোর্স আছে, যত কিছু আছে, মনে করো ল্যান্ড, ক্যাপিটাল, এনার্জি, হিউম্যান, যা কিছু আছে সবগুলোকে একসাথে করে যে প্রোডাক্টিভিটি, হ্যাঁ ওকে, তাহলে আমরা বললাম কি টোটাল প্রোডাক্টিভিটি মানে হলো কোম্পানির যেমন হচ্ছে এই যে এখানে দেখো আউটপুট, মনে করো যে ভ্যালু অফ ফিনিশড গুড, তারপর হচ্ছে পার্শিয়াল ইউনিট প্রোডিউসড, ডিভিডেন্ডস ফ্রম সিকিউরিটিজ, ইন্টারেস্ট এন্ড আদার ইনকাম, এগুলো হচ্ছে বিভিন্ন আউটপুট গুলো, এগুলো হচ্ছে কি বিভিন্ন আউটপুট গুলো। তারপর হচ্ছে ইনপুট গুলো কি কি, হিউম্যান ইনপুট থাকবে, ম্যাটেরিয়াল ইনপুট থাকবে, ক্যাপিটাল ইনপুট থাকবে, এনার্জি থাকবে, আদার বিভিন্ন ইনপুট থাকতে পারে। The word tangible refers to measurable, যেই ইনপুট গুলোকে আমরা মেজার করতে পারি, যে ইনপুট গুলো বা যে কোয়ান্টিটি গুলো আমরা মেজার করতে পারি ওটাকে আমরা ট্যানজিবল বলি। তাহলে ট্যানজিবল ইনপুট মানে হলো আমরা এই কোয়ান্টিটি গুলো মেজার করে তারপর হচ্ছে টোটাল করে সাম করলে আমরা তারপর রেশিও করলে যে প্রোডাক্টিভিটিটা পাবো সেটাকে আমরা বলি হচ্ছে টোটাল প্রোডাক্টিভিটি মেজারমেন্ট টিপিএম। আর পার্শিয়াল প্রোডাক্টিভিটি মানে হলো কি এই যে ইন্ডিভিজুয়াল কন্টেন্ট গুলা, যেমন হিউম্যান, তারপরে ম্যাটেরিয়াল, ক্যাপিটাল, এনার্জি, আদার ইনপুট, এই যে ইন্ডিভিজুয়াল কন্টেন্ট গুলা, এই কন্টেন্ট গুলার আলাদা আলাদা প্রোডাক্টিভিটি বের করে, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি পার্শিয়াল প্রোডাক্টিভিটি। পার্শিয়াল প্রোডাক্টিভিটি মানে হলো টোটাল আউটপুট ডিভাইডেড বাই ইন্ডিভিজুয়াল ইনপুট। পার্শিয়াল প্রোডাক্টিভিটি মানে কি, পার্শিয়াল প্রোডাক্টিভিটি মানে হলো আমরা টোটাল যে আউটপুটটা পাচ্ছি ওইটাতে একটা সিঙ্গেল কোয়ান্টিটির কতটুকু ইফেক্ট আছে, একটা ইন্ডিভিজুয়াল ইনপুটের কতটুকু ইফেক্ট আছে ওই অংশটা বের করা, এটাকে আমরা বলতে চাচ্ছি কি পার্শিয়াল প্রোডাক্টিভিটি। দ্যাট হচ্ছে টোটাল আউটপুট ডিভাইডেড বাই ইন্ডিভিজুয়াল ইনপুট। দ্যাট মিন্স হচ্ছে এখান থেকে আমরা টোটাল যে আউটপুটটা পাবো সেটাকে আমরা যদি হিউম্যান প্রোডাক্টিভিটি বের করতে চাই তাহলে টোটাল আউটপুট ডিভাইডেড বাই হিউম্যান ইনপুট। আমরা যদি ম্যাটেরিয়াল প্রোডাক্টিভিটি বের করতে চাই তাহলে আমরা কি করব, টোটাল আউটপুট ডিভাইডেড বাই ম্যাটেরিয়াল ইনপুট, এইভাবে আমরা ক্যালকুলেট করব। আর টোটাল প্রোডাক্টিভিটি মেজার আমরা কিভাবে বের করব, সেটা আমরা বের করব কিভাবে, টোটাল আউটপুট ডিভাইডেড বাই টোটাল ট্যানজিবল ইনপুট, যেই ইনপুট গুলা এবং যে আউটপুট গুলো আমরা মেজার করতে পারি কোয়ান্টিটিতে সেইগুলোকে আমরা নেব। অ্যাকচুয়ালি এই কোয়ান্টিটি গুলা কিন্তু অ্যাকচুয়ালি মানিটারি ভ্যালুতে কনভার্ট করা হয়, সবগুলো আমরা কিসে কনভার্ট করি, মানিটারি ভ্যালুতে। বুঝে গেছে? এগুলো কিন্তু সবগুলাই মেজার করা হয় হচ্ছে মানিটারি ভ্যালুতে।
পার্শিয়াল প্রোডাক্টিভিটি এখানে আমরা কয়েকটা বললাম, আরো অন্যান্য পার্শিয়াল প্রোডাক্টিভিটি থাকতে পারে যেগুলো হচ্ছে আমার ইনপুটের সাথে রিলেটেড যদি থাকে, আরো যদি অন্যান্য ইনপুট থাকে, এখানে আমি কয়েকটা বললাম। লেবার প্রোডাক্টিভিটি, হ্যাঁ, লেবার প্রোডাক্টিভিটিটা শুধু আমরা ম্যান আওয়ারের ভিত্তিতে বের করি। হ্যাঁ, এটা বের করে কিভাবে? ম্যান আওয়ার্স এর ভিত্তিতে। কিন্তু আর বাকি যেমন ক্যাপিটাল প্রোডাক্টিভিটি, এটা আমরা কস্ট মনিটারি ভ্যালুতে বের করি। ম্যাটেরিয়াল প্রোডাক্টিভিটি, এটাও মনিটারি ভ্যালুতে বের করা হয়। এনার্জি প্রোডাক্টিভিটি, এটাও মনিটারি ভ্যালুতে বের করা হয়। একটা ডিসঅ্যাডভান্টেজ হলো এটা যে একটা পার্টিকুলার মেজারমেন্টে আমরা এমফাসাইজ করতেছি, দ্যাট মিন্স যে ওইটার প্রতি আমরা নজর দিচ্ছি। আদার্স ইনপুট গুলা কি হচ্ছে না হচ্ছে এটা আমরা টোটালি ইগনোর করে ফেলতেছি। ঠিক আছে, আদার্স ইনপুট গুলা কি হচ্ছে না হচ্ছে। তো যদি পার্টিকুলার একটা কথা বলো, মনে করি হিউম্যান ইনপুট, হিউম্যান প্রোডাক্টিভিটি দেখে যদি তুমি বলো যে হ্যাঁ এই কোম্পানির হিউম্যান প্রোডাক্টিভিটি অনেক ভালো, সো আমরা বলতে পারি যে এই কোম্পানির প্রোডাক্টিভিটি, ওভারঅল প্রোডাক্টিভিটি ভালো। বাট আমরা এই জিনিসটার সাথে অন্য প্যারামিটার কম্পারিজন করতেছি না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, পার্শিয়াল প্রোডাক্টিভিটি যদি আমরা ওভারঅল একটা কম্পারিজন করি তাহলে আমরা বলতে পারি। ওভারঅল কম্পারিজনটা আমরা করি কিভাবে? সেটা হচ্ছে টোটাল প্রোডাক্টিভিটি মেজারমেন্টের মধ্যে, টিপিএম যেটাকে আমরা বলতেছি সেটার মাধ্যমে। বুঝা গেছে? তো তাহলে আজকে এতটুকুই থাকুক। নেক্সট ক্লাসে আমরা প্রোডাক্টিভিটি ইমপ্রুভ কিভাবে করা যায়, আমরা তো প্রোডাক্টিভিটি কি, প্রোডাক্টিভিটি কিভাবে ইনফ্লুয়েন্সড হয় এবং প্রোডাক্টিভিটি মেজারমেন্ট যে টুলস গুলো, এটা আমরা অলরেডি দেখলাম। এখন নেক্সট আমরা দেখব হচ্ছে কিভাবে প্রোডাক্টিভিটি আমরা ইমপ্রুভ করতে পারি। বুঝা গেছে? প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট। তো তাহলে আজকে এতটুকুই থাকুক। জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার।